নমস্কার, শুভ সন্ধ্যা। সমীশের আরও একটি ইতিহাসের ক্লাসে আপনাদের স্বাগত। বিগত পর্বের ক্লাসে আমরা সুলতান রাজিয়া নিয়ে অনেকটাই আমাদের যে আলোচনা আছে সেটাকে শেষ করেছি। আজকে আমরা সুলতান রাজিয়ার একদম আলোচনার আমাদের শেষ ভাগে এসে আজকে উপনীত হয়েছি। আজকের ক্লাসের পর আশা করি আপনাদের সুলতান রাজিয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় সুলতান রাজিয়া থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক আপনারা তার উত্তর দিতে পারবেন। ঠিক আছে? তো ইতিপূর্বে বিগত ক্লাসগুলিতে আমরা দেখেছি যে কিভাবে উনি সিংহাসন লাভ করছেন, সেই সঙ্গে সমস্যার সমাধান, এবং শেষ ক্লাসে আমরা দেখেছি যে অভিজাত শ্রেণীর সঙ্গে, যেটা তুর্কানে চাহালগানি 40 চক্র বা বন্দে গানে চাহালগানি নামে পরিচিত, তার সঙ্গে রাজিয়ার যে বিরোধ বা দ্বন্দ্ব শুরু হয়েছিল তার কি কি সম্ভাব্য কারণ ছিল। আজকে আমরা দেখব যে এই বিরোধ থেকে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছিল সেটা কি রাজিয়া সঠিকভাবে সলভ করতে পেরেছিলেন বা সমাধান করতে পেরেছিলেন কিনা, নাকি তিনি কালের গহ্বরে হারিয়ে গিয়েছিলেন। এবং প্রথম যে পয়েন্টটা আছে সেটাই আছে রাজিয়ার পতন। অর্থাৎ রাজিয়া কিন্তু এই যে 40 চক্র ছিল তাদের সঙ্গে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন তার পরিণতি কিন্তু রাজিয়ার জন্য শুভ হয়নি, এবং আলটিমেটলি শি পেইড দ্য প্রাইস। ওনাকে এর মূল্য চোকাতে হয়েছিল, এবং এই মূল্য উনি চুকিয়েছিলেন কিন্তু সিংহাসন এবং জীবন দুইটা দিয়ে। চলো আমরা দেখি কিভাবে কিভাবে কি হয়েছিল, কোথা থেকে কি হয়েছিল। তুর্কি আমিররা, মানে যারা তুর্কি অভিজাত ছিল তাদের কথা বলছি, তুর্কি আমিররা রাজিয়াকে উৎখাতের ষড়যন্ত্র শুরু করেন। আমরা দেখেছি অলরেডি যে বিরোধ শুরু হয়ে গেছে। নাও দে হ্যাভ স্টার্টেড হ্যাচিং কনস্পিরেসি এগেইনস্ট দ্য সুলতান, এবং তাতে নেতৃত্ব দেন রাজপুরীর অধ্যক্ষ। রাজপ্রাসাদের যে অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু এই চক্রান্তে একেবারে শীর্ষস্থানীয় ছিলেন, এবং এই চক্রান্তের কিন্তু নেতৃত্ব উনিই দিয়েছিলেন। ঠিক আছে? আমিরে হাজিব বলা হয় এই পদ, যে রাজপুরীর অধ্যক্ষের পদটা ছিল সেটাকে বলা হচ্ছে আমিরে হাজিব। ঠিক আছে? এবার ইখতিয়ার উদ্দিন আইতগিন, ইখতিয়ার উদ্দিন আইতগিন ছিল ওনার নাম। এইবার আসো, এই গোষ্ঠীর অন্যান্য নেতারা হলেন ভাতিন্ডা, যেটা বর্তমানে পাঞ্জাব অবস্থিত। ভাতিন্ডার শাসনকর্তা কি নাম? ইখতিয়ার উদ্দিন আলাতুনিয়া। খুব ইম্পর্টেন্ট, ইখতিয়ার উদ্দিন আলাতুনিয়াটা ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আছে লাহোরের শাসনকর্তা কবির খান। ঠিক আছে? তাহলে কে কে আছেন? অভিজাতরা তো আছেনই, সেই সঙ্গে যে তিনজন প্রমুখ নেতৃত্বের কথা আমরা বললাম তার মধ্যে প্রধান হলেন আমিরে হাজিব, ইখতিয়ার উদ্দিন আইতগিন, সেই সঙ্গে আছেন ভাতিন্ডার শাসক ইখতিয়ার উদ্দিন আলাতুনিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এবং লাহোরের শাসনকর্তা কবির খান। তারা বুঝেছিল যে, ষড়যন্ত্রকারীরা বুঝেছিল যে দিল্লির জনসাধারণ রাজিয়ার পক্ষে। যেহেতু দিল্লির জনসাধারণ রাজিয়ার পক্ষে, আমরা প্রথমেই বলেছিলাম যে দিল্লির জনসাধারণ এবং যে রাজকর্মচারীরা দিল্লিতে ছিল তাদের সমর্থন নিয়েই কিন্তু উনি সিংহাসনে বসেছেন। সুতরাং দিল্লির মধ্যে কিন্তু রাজিয়াকে কিছু করা যাবে না। দেখি যেটা বলেছি এখন, তাই দিল্লিতে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ সফল হবে না। সুতরাং যদি রাজিয়ার কর্তৃত্ব নাশ করতে হয় তাহলে রাজিয়াকে দিল্লির বাইরে টেনে বের করে আনতে হবে, এবং সেই জন্য ওরা কিন্তু রাজিয়াকে দিল্লির বাইরে বের করে এনেছিলেন। কিভাবে বের করে এনেছিলেন? তাই তারা রাজিয়াকে দিল্লির বাইরে এনে তার কর্তৃত্ব নাশের পরিকল্পনা করেন। যেহেতু দিল্লির মধ্যে জনগণের বা জনসাধারণের সমর্থন রয়েছে, সেই কারণে কিন্তু দিল্লির মধ্যে কোনো বিদ্রোহ সফল হবে না, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে দিল্লির বাইরে বের করে আনার একটা ষড়যন্ত্র করা হয়। এই উদ্দেশ্যে প্রথম কবির খান, কে ছিলেন কবির খান? এক্ষুনি বলেছিলাম, লাহোরে বিদ্রোহ ঘোষণা করেন। যে লাহোরের শাসনকর্তা ছিলেন সেই কবির খান লাহোরে বিদ্রোহ ঘোষণা করেন, এবং 1240 খ্রিস্টাব্দে রাজিয়া এই বিদ্রোহ দমন করে দিল্লিতে ফিরে আসেন।
রাজিয়া লাহোরে যান এবং সেখানে সেই বিদ্রোহ দমন করে কিন্তু উনি ফিরিয়ে আসেন, কিছু করতে পারেননি বাইরে। এরপর ভাতিন্ডার শাসনকর্তা আলাতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভাতিন্ডার যে শাসক ছিলেন আলাতুনিয়া, তিনি আবার বিদ্রোহ ঘোষণা করেছেন। এইবার এই বিদ্রোহ দমন করার জন্য কিন্তু আবার বেরোতে হবে, রাজিয়াকে আবার দিল্লি থেকে বেরোতে হবে, ঠিক আছে? তো এই বিদ্রোহ, ভাতিন্ডার এই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে তিনি ইয়াকুত সহ ভাতিন্ডার দিকে অগ্রসর হন। ইয়াকুত কে ছিলেন বলেছিলাম আমি, যে আবিসিনিয়ার একজন ছিলেন, যার প্রতি রাজিয়া কিন্তু একটু বেশি দয়া দাক্ষিণ্য দেখিয়েছিলেন, যার প্রতি উনি সদয় ছিলেন এবং বহু ঐতিহাসিক দাবি করেছেন তৎকালীন যে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল, যদিও বর্তমানের ঐতিহাসিকরা কিন্তু এটাকে রিজেক্ট করেছেন এই থিওরিকে এবং বলেছেন যে যেহেতু ইয়াকুত অতুর্কি ছিল সেই কারণে তার প্রতি ঈর্ষার বশবর্তী হয়ে কিন্তু অভিজাতরা তার সম্বন্ধে এসব প্রচার করেছেন, ঠিক আছে? এবং একটা স্টোরিও আছে হয়তো বা, যে ইয়াকুত যখন রাজিয়া যখন অশ্বের মধ্যে উঠতেন, ঘোড়ার মধ্যে চড়তেন, তখন ইয়াকুত তাকে কোলে করে উঠিয়ে দিত। এটা খুব অশোভন বলে মনে করতো যারা দিল্লির সুলতানিতে যারা তুর্কি অভিজাত ছিল রাজিয়ার বিরুদ্ধে, তারা এটাকে খুবই অশোভন বলে মনে করতো এবং সেটাকে বেবিচার বলে তারা বিচার করতো। যাই হোক, সেটা আমাদের লক্ষ্য না। এবার দেখো যে ভাতিন্ডার যে শাসক আছেন আলাতুনিয়া, তাকে দমন করার জন্য ইয়াকুত সহ কিন্তু উনি দিল্লি থেকে বেরিয়ে গেছেন। এবার ভাতিন্ডার দুর্গ আক্রমণকালে রাজিয়া আলাতুনিয়ার হাতে বন্দী হন, বন্দী করে নিয়েছে। এবার কাকে বন্দী করে নিয়েছে? রাজিয়াকে বন্দী করে নিয়েছে আলাতুনিয়া দিল্লির বাইরে ভাতিন্ডায়। উনি গেছেন ভাতিন্ডায় আলাতুনিয়াকে দমন করার জন্য, আলাতুনিয়া আবার ওনাকে ভাতিন্ডার দুর্গে বন্দী করে ফেলেছেন, ঠিক আছে? এবং তার অনুচর ইয়াকুতকে হত্যা করা হয়। সেই সঙ্গে কিন্তু ইয়াকুতের চ্যাপ্টার ক্লোজ, ইয়াকুতকে কিন্তু বন্দী করা হয়। এইবার ইলতুৎমিশের তৃতীয় পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহকে দিল্লির সুলতান বলে ঘোষণা করা হয়। ইয়াকুতকে হত্যা করা হয়, রাজিয়াকে বন্দী করা হয় ভাতিন্ডায়, এবং যে ইলতুৎমিশের তৃতীয় পুত্র ছিল, রাজিয়ার যে ভাই ছিল, বৈমাত্রীয় ভাই, তাকে মুইজউদ্দিন বাহরাম শাহ তাকে দিল্লির নব সুলতান হিসাবে কিন্তু ঘোষণা দেওয়া হয়। এইবার মনে হয় স্টোরি শেষ, স্টোরি শেষ না, রাজিয়া একটা শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। দেখো কিভাবে মরণ কামড় দিতে চেষ্টা করে, দেখো তাকে কে বন্দী করেছে? আলাতুনিয়া তাকে বন্দী করে রেখেছে। আলাতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে। আমরা বলি না, মহাত্মা গান্ধী বলেছে না, লাভ ইউর এনিমিস। দেখো মৃত্যু হচ্ছে, কিন্তু দেখো কি করছেন। নতুন সুলতানের অধীনে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন রাজপথ নিজেদের মধ্যে ভাগ করে নেন। এই মুইজউদ্দিন বাহরাম শাহর নেতৃত্বে যারা যারা রাজিয়ার বিরুদ্ধে ছিল, তারা কিন্তু নিজেদের মধ্যে উচ্চ উচ্চ রাজপথগুলি ভাগ বাটোয়ারা করে নেন। এবং যে ভাতিন্ডার শাসক ছিল আলাতুনিয়া, সে আশানুরূপ পদ না পাওয়ায় ক্ষুব্ধ হন। সে আশানুরূপ পদ পায়নি। জিনিসটা বোঝার চেষ্টা করো যে প্রথম রাজিয়া উনি গেছেন ভাতিন্ডায় আলাতুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে, আলাতুনিয়াকে দমন করতে। ওইখানে ক্যাপচার করা হয়, উনাকে বন্দী করা হয়, উনার যে অনুচর ছিল ইয়াকুত তাকে হত্যা করা হয় এবং বাহরাম শাহকে দিল্লির সুলতান বলে ঘোষণা করা হয়। তারপর শুরু হয় লুটতরাজ। যে সমস্ত অভিজাতরা রাজিয়ার বিরুদ্ধে ছিল এবং তারা সব উচ্চ পদে আসীন হয়ে যায়, উচ্চ পদগুলি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় সুলতানের দাক্ষিণ্যে। কিন্তু যে ভাতিন্ডার শাসক ছিল আলাতুনিয়া, যে সত্যিকার অর্থে রাজিয়াকে বন্দী করে রেখেছিল, যে সত্যিকার অর্থে রাজিয়ার পতনের মূল নায়ক, সে তাকে যে পদ দেওয়া হয়েছিল সেটা তার পক্ষে আশানুরূপ ছিল না, সেটাতে তার মন ভরেনি। এবার সে কি করে দেখো, রাজিয়াও এখানে একটা ইনস্টিগেট করেছিল ওকে, রাজিয়াও হয়তো বা তার আই ওয়াশ করেছিল বা ব্রেন ওয়াশ করেছিল। কি করা হয়, খুব মজার বিষয়, আলাতুনিয়া রাজিয়াকে মুক্ত করে, রাজিয়াকে মুক্তি দিয়ে দিয়েছে এবং তাকে বিয়ে করে, রাজিয়াকে মুক্ত করেছে, রাজিয়াকে বিয়ে করে নিয়েছে, লাভ ইউর এনিমিস। এবং একসঙ্গে
বলেন যে দিল্লি পুনর্দখল করা হবে, যেহেতু রাজিয়া সুলতান তার স্বামী আমি, তাহলে দিল্লির উপর তারও একটা অধিকার রয়েছে, এবং রাজিয়ার পক্ষে এবার সে মার্চ করা শুরু করেছে দিল্লির দিকে। ঠিক আছে, যদিও সেটা সফল হয়নি। বাহরাম শাহের সঙ্গে যুদ্ধে তারা নিহত হন 1240-এর। যদি নিহত না হতেন তাহলে কিন্তু আলাতুন মিয়া হয়তোবা সিংহাসনের উপর কর্তৃত্ব রাখতে পারতেন, হয়তোবা পরবর্তীকালে রাজিয়াও হয়তোবা আলাতুন মিয়ার বিরুদ্ধে কোনো একটা কিছু করে সিংহাসনে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যেতে পারতেন, ইতিহাসে স্কোপ ছিল। কিন্তু যাই হোক, এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস যে যে তাকে বন্দি করেছে সে যখন আশানুরূপ পথ পায়নি তখন তাকে মুক্ত করে তাকে বিয়ে করে তার পক্ষেই বা তার সমর্থনে কিন্তু দিল্লিকে পুনর্দখল করার জন্য সে অভিযান করেছিল। যদিও বাহরাম শাহর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর বা শক্তি পরীক্ষায় তারা অকৃতকার্য হয় এবং দুজনকেই কিন্তু হত্যা করা হয় 1240 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং এভাবে কিন্তু রাজিয়ার যে যুগ ছিল সেটা শেষ হয়। এবার হলো রাজিয়ার যে কৃতিত্ব ছিল সেটা আমরা একটু আলোচনা করি। কৃতিত্ব কি ছিল? মধ্যযুগের ভারত ইতিহাসে রাজিয়া হলেন একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। একমাত্র নারী দিল্লির সিংহাসনে আরোহণ করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দিল্লি সুলতানিতে একমাত্র নারী সুলতান কে ছিলেন? আনসারটা আশা করি বলার দরকার নেই। আনসারটা হলো তোমরা সবাই জানো, সুলতান রাজিয়া। তারপর দেখি তার যে গুণাবলী আছে সেগুলি আমরা একটু আলোচনা করি। মাত্র 3 বছরের জন্য সিংহাসনে বসলো, 3 বছর 4 বছরের থেকে কম আর কি, 1236 থেকে 36-এর শেষের দিকে থেকে 1240 পর্যন্ত। মাত্র 3 বছরের জন্য সিংহাসনে বসলেও তার যোগ্যতা, রাজনৈতিক জ্ঞান, দূরদৃষ্টি এবং সাহসিকতা ছিল প্রশ্নাতীত। তিনি দিল্লি সুলতানের মর্যাদা ও ক্ষমতা বহুলাংশে তুলে ধরেন, রাজকীয় মহিমাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং তুর্কি আমির উমরাহদের নিজ নিয়ন্ত্রণে আনেন। ইনিশিয়ালি তো এনেছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি। ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের মতে তিনি ছিলেন শ্রেষ্ঠ শাসক, বুদ্ধিমতী, ন্যায়পরায়ণা, দয়াশীল, বিদ্যুৎসাহিনী, সুবিচারক, প্রজাবৎসলা, সমরকুশলা এবং অন্যান্য সকল প্রশংসনীয় রাজোচিত গুণের অধিকারিণী। আমি বলছি না, এতগুলি অ্যাডজেক্টিভ আমার পক্ষে লেখা সম্ভব না, সেটা লিখেছেন কিন্তু আমাদের মিনহাজউদ্দিন সিরাজ, যিনি তৎকালীন একজন ঐতিহাসিক ছিলেন। ঠিক আছে, ফেরিস্তার মধ্যে, ফেরিস্তা বলতে এখানে এঞ্জেল না, ফেরিস্তাও একজন সমকালীন ঐতিহাসিক, যিনি লিখেছেন যে তিনি বিদুষী ছিলেন এবং শুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করতে পারতেন। কূটনৈতিক বুদ্ধি ও সেনা পরিচালনায় তিনি ছিলেন খুব দক্ষ। কূটনৈতিক বুদ্ধি না থাকলে কিন্তু উনি প্রথম যে প্রাক্তন উজির ছিলেন ওনাকে মারতে পারতেন না। শেষ মুহূর্তে মুক্ত হয়ে, যে তাকে বন্দি করেছেন সেখান থেকে মুক্ত হয়ে তাকে বিয়ে করে একত্রে দিল্লিতে কিন্তু একটা শেষ চেষ্টা করতে পারতেন না, চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত উনি। সুতরাং দূরদৃষ্টি এবং কূটনীতি কিন্তু ছিল। ইলতুৎমিশের যোগ্য কন্যা ছিলেন উনি। ঠিক আছে, পতনের কারণ কিন্তু কেন তারপরেও পতন হয়েছিল এই সত্ত্বেও মাত্র 3 বছরের মধ্যে তাকে সিংহাসন হারাতে হয়। তার পতনের কারণ হিসাবে অনেকে বলেন যে মধ্যযুগে তুর্কি আমিররা একজন নারীর শাসন মেনে নিতে পারেননি। যেটা সত্যি কথা আমার মনে হয়। বলা বাহুল্য এই মত যুক্তিসম্মত নয়, কিন্তু যুক্তিসম্মত না হলেও আমার কাছে এই মতটাকে কিন্তু গ্রহণযোগ্য মনে হয় আমার ব্যক্তিগতভাবে। আমার ব্যক্তিগত জীবনে এটাকে গ্রহণযোগ্য মনে হয়, কিন্তু ঐতিহাসিকরা মানেন না। ঠিক আছে, কারণ মুসলিম জগতের নারী শাসিকার দৃষ্টান্ত বিরল নয়, বিরল নয় কিন্তু খুব কম আছেন, খুবই কম আছেন। ভারতের মধ্যে তো বোধহয় সুলতানা রাজিয়া ছাড়া আর সেরকম কেউ নেই। ঠিক আছে, কারা কারা আছেন দেখো এই ব্যাপারে। হালবের রানী সাফিয়া খাতুন, মিশরের রানী সাজরাতুদ দূর প্রমুখের কথা বলা যায়, তাও তো দুজন আর তিনজন। ঠিক আছে, আসলে রাজিয়ার যোগ্যতাই তার পতনের মূল কারণ হয়। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে হিংসা করার মানুষের অভাব হয় না, তার উপরে উনি ছিলেন নারী। ঠিক আছে, তুর্কি আমিরদের আমল না দিয়ে তিনি তার প্রাধান্য প্রতিষ্ঠায় উদ্যোগী হলে তারা তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ শুরু করেন এবং তার পতন হয়। ডক্টর ত্রিপাঠীর মতে তুর্কি অভিজাতগণ নিজেদের সুযোগ সুবিধা বজায় রাখার জন্য তার পতন ঘটায়, এটাও সত্যি। এই সত্ত্বেও ডক্টর নিজামীর মতে ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে তিনি ছিলেন সর্বোত্তম, নো ডাউট, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাহরাম শাহ বলো,
বা রুকনুদ্দিন ফিরোজ বলো, তাদের থেকে রাজিয়া অনেকাংশে ভালো ছিলেন, অনেকাংশে যোগ্য ছিলেন। এবং আমরা দেখেছি যে শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করে গেছেন, বন্দি অবস্থা থেকে মুক্তি লাভ করে তাকে বিবাহ করে পুনর্দখল করার চেষ্টাও কিন্তু করেছেন শেষ পর্যন্ত। ঠিক আছে, এইবারে বলো যে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে। প্রশ্ন আসতে পারে যে রাজিয়া যে ছিলেন তার একজন বিশ্বস্ত অনুচর ছিলেন ইয়াকুত, সে কোন দেশ থেকে বিলং করতো? আবিসিনিয়া। ঠিক আছে, বিশ্বস্ত অনুচরের নাম কি ছিল? ইয়াকুত, সেটাও আসতে পারে। আল্লাহ তুমিয়া কোথাকার শাসক ছিলেন? কার সঙ্গে রাজিয়ার বিয়ে হয়েছিল? ঠিক আছে, প্রথম দিকে যে ইলতুৎমিশ এবং রাজিয়ার মধ্যবর্তী সময়ে যে কিছুকালের জন্য সিংহাসনে আরোহণ করেছিলেন সে কে ছিল? রুকনুদ্দিন ফিরোজ হবে আনসার। রুকনুদ্দিন ফিরোজের ওয়াজিরের নাম কি ছিল? জুনাইদি। ঠিক আছে, পরবর্তীকালে যে রাজপুরীর অধ্যক্ষ তার নাম কি ছিল? এই সমস্ত মাইনর মাইনর ডিটেলস গুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না সুলতান রাজিয়া নিয়ে। পরবর্তীকালে আমরা কিন্তু গিয়াসউদ্দিন বলবন নিয়ে আমাদের আলোচনা শুরু করব, এবং গিয়াসউদ্দিন বলবনও কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা দেখব পাইব সিজদার মতো রীতি প্রবর্তন করা এবং কিংশিপ থিওরি, ডিভাইন কিংশিপ থিওরি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। যাই হোক, গুড নাইট, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।